এটা খুবই আনপ্রেসিডেন্টেড। মানে আপনি হয়তো কোথাও এই ধরনের উদাহরণ দেখবেন না যে দুজন প্রতিমন্ত্রী, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী কিংবা অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার এরকম থাকাটা অস্বাভাবিক কিছু না। আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম থাকে, কিন্তু একই র্যাঙ্কে দুজন মিনিস্টার বা স্টেট মিনিস্টার, এটা আনপ্রেসিডেন্টেড বলতে হবে। এখন এটা একটা ইউনিক ডিসিশন। সরকার যেহেতু মনে করছে যে তার অন্যান্য কাজের পাশাপাশি ফরেন পলিসিটাও তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তারা একটা বিভিন্ন জায়গায় মাল্টিলেটারাল এঙ্গেজমেন্টে তারা যেতে চাচ্ছে, হয়তো তারা ভাবছেন যে দুজন স্টেট মিনিস্টার হলে পরে এইটা তাদের যে পারপাস, যখন যে কাজের যে গতি সেটা হয়তো বাড়বে, এটা আমার ধারণা। এবং এখানে আরেকটা জিনিস তো অবভিয়াস এটা আছে, এটা আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি খলিলুর রহমান, তিনি তো ইউএনজিএতে ইলেক্টেড হওয়ার পরে ওনার ওখানে একটা নির্দিষ্ট সময় ব্যয় করতে হবে। তো ওনার অনুপস্থিতিতে ফরেন মিনিস্ট্রি কীভাবে চলবে সেটাও একটা ব্যাপার আছে। সো এই সব কারণে আমার ধারণা যে দুজনকে এখানে মানে নিয়োগ করা হয়েছে। একজন তো আগেই ছিলেন, নতুন আরেকজনকে দেওয়া হয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মন্ত্রিসভার পরিবর্তনটা এবং একই সঙ্গে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারটা, এটা যতটা না এটা পারফরমেন্স বেসড বা সরকার কি করতে চায়, তার চেয়ে বড় আমার কাছে মনে হয়েছে কি করে বিভিন্ন লোককে অ্যাকোমোডেট করতে হবে, সেই জায়গাটাতে তারা বেশি দিয়েছিল। দেখুন, মন্ত্রিসভায় ভারসাম্যহীনতার বেশ কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। যেমন আপনি একটি মন্ত্রণালয়ে, খাদ্য মন্ত্রণালয়ে সম্ভবত 6 মাসে বোধহয় 6 জনের পরিবর্তন হয়েছে। আবার যেটা আপনি বললেন যে এক মন্ত্রণালয়ে 3 জন, আবার উপদেষ্টাকে যুক্ত করলে কিন্তু সেখানে 4 জন হয়। আবার এক মন্ত্রীর হাতে 4টি বড় মন্ত্রণালয়ও আছে, সড়ক, সেতু, যেই বিষয়গুলো। তো সব মিলিয়ে এটার ভারসাম্যের ক্ষেত্রে একটা প্রশ্ন তো থেকে যায়। আর এই মন্ত্রিসভাটি বাংলাদেশের ইতিহাসে 54-55 বছরের ইতিহাসে তৃতীয় বৃহত্তম মন্ত্রিসভা, যেটা আওয়ামী লীগের সর্বশেষ সরকারের সময় সবচেয়ে বড় ছিল। তার আগে 2001 সালে বিএনপি, এটা তৃতীয় সর্বোচ্চ মন্ত্রিসভা। তো 51 জন মন্ত্রী যদি থাকেন এবং আরও যদি উপদেষ্টা 12 জন হয়, সব কিছু মিলিয়ে যে প্রশাসনিক যে বিশাল বহর হয়ে দাঁড়ায়, সেটা আসলে কতখানি প্রয়োজন নিশ্চয়ই সরকার ভেবে দেখবে। যেহেতু সরকার বলা যায় যে তার কার্যকালের 10 ভাগের 1 ভাগ মাত্র সময় পার হয়েছে, 6 মাস, নানান রকম ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে তারা আছে এবং কিছু পরিকল্পনার অস্পষ্টতা তো দেখাই যাচ্ছে। যেটা আকবর ভাই বললেন যে সরাসরি এগুলো তো আইন কানুনের ব্যাপার। সংবিধানে স্পষ্ট বলা আছে যে আপনি বিদেশি নাগরিক হলে এখানে সংসদ সদস্য হতে পারবেন না, মন্ত্রী তো নয়ই। পররাষ্ট্রমন্ত্রী যখন এইভাবে কথা বলেন, আমরা কিন্তু বিগত আমলেও সরকারদের যারা দায়িত্বশীল মন্ত্রী ছিলেন তাদের মুখে কিন্তু বিরক্ত হবার পরে এরকম ভাষাই শুনেছি। আপনাকে বিরক্ত হলে কিন্তু চলবে না। যেই আইনের আওতায় আপনি দায়িত্ব পালন করছেন সেইটার সম্পূর্ণ মানে জবাবদিহিতার জায়গাটিকে কিন্তু আপনাকে স্পষ্ট করতে হবে এবং সেই জায়গায় বিরক্ত তো নয় এবং আপনার সরকারের একটা জবাবদিহিতার প্রশ্নই এসে যায় যখন আরও একজন মন্ত্রী নাগরিকত্ব নিয়ে, দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা উঠেছে। আমাদের সরকাররা কিন্তু দেখা যায়, শুধু এই বর্তমান সরকার না, আগেও যখন অন্তর্বর্তীকালীন সরকার, আপনি দেখুন যে আলী রিয়াজ সাহেবকে নিয়ে সংবিধান যে পরিষদ করা হলো, সংবিধান কমিশনের প্রধান করা হলো, যার বাংলাদেশে নাগরিকত্বই নাই, ভোটার তালিকায় নাম নাই, তিনি বাংলাদেশের সংবিধান নতুন করে লেখার দায়িত্ব পেলেন। তো এই জায়গাগুলোতে সরকারের আরও প্রতিটি সরকারের আরও দায়িত্ববোধ। বাংলাদেশের পররাষ্ট্র নীতি এখন একটা অন্য সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ফার্স্ট, এই নীতিতেই আমরা বিশ্বাস করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর যে কথাটি প্রথমে বলেছেন যে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি পর্যালোচনা করা হবে, অর্থাৎ বিশেষ কোনো রাষ্ট্রের প্রতি অনুগত্য নয়, বাংলাদেশ যে জাতীয় স্বার্থ সেটিকেই প্রাধান্য দেওয়া হবে। সেই আলোচনায় যাবার আগে যে প্রশ্ন করতে চাই, 6 মাস পর, সরকারের 6 মাস পরে আমরা দেখলাম যে মন্ত্রীদের মধ্যে এক ধরনের রদবদল হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2 জন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হলো। আপনার জায়গা থেকে বলবেন আকবর হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2 জন প্রতিমন্ত্রী নিয়োগের প্রয়োজন কেন হলো? এটা খুবই আনপ্রেসিডেন্টেড। মানে আপনি হয়তো কোথাও এই ধরনের উদাহরণ দেখবেন না যে 2 জন প্রতিমন্ত্রী, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী কিংবা অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার এরকম থাকাটা অস্বাভাবিক কিছু না। আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম থাকে,
কিন্তু একই র্যাঙ্কে দুজন মিনিস্টার বা স্টেট মিনিস্টার, এটা আনপ্রেসিডেন্টেড বলতে হবে। এখন এটা একটা ইউনিক ডিসিশন। সরকার যেহেতু মনে করছে যে তার অন্যান্য কাজের পাশাপাশি ফরেন পলিসিটাও তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তারা একটা বিভিন্ন জায়গায় মাল্টিলেটারাল এঙ্গেজমেন্টে তারা যেতে চাচ্ছে, হয়তো তারা ভাবছেন যে দুজন স্টেট মিনিস্টার হলে পরে এইটা তাদের যে পারপাস, যখন যে কাজের যে গতি সেটা হয়তো বাড়বে, এটা আমার ধারণা। জি। এবং এখানে আরেকটা জিনিস তো অবভিয়াস এটা আছে, এটা আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি খলিলুর রহমান, তিনি তো ইউএনজিএতে ইলেক্টেড হওয়ার পরে ওনার ওখানে একটা নির্দিষ্ট সময় ব্যয় করতে হবে। তো ওনার অনুপস্থিতিতে ফরেন মিনিস্ট্রি কীভাবে চলবে সেটাও একটা ব্যাপার আছে। সো এই সব কারণে আমার ধারণা যে দুজনকে এখানে মানে নিয়োগ করা হয়েছে। একজন তো আগেই ছিলেন, নতুন আরেকজনকে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দুজনকে দেওয়া হলো, দুজনের যে দায়িত্বটা তো ভাগ করে দেওয়া হয়েছে। যে হুমায়ুন কবির যিনি, ওনাকে মাল্টিল্যাটারাল বা যেগুলো কোর ডিপ্লোম্যাটিক ইস্যুস ওখানে উনি মোর এঙ্গেজড হবেন, আর শামা অভয় যিনি আগে ছিলেন ওইখানে উনি যেগুলো হচ্ছে যে আদার্স যে মাল্টিল্যাটারাল এঙ্গেজমেন্টগুলো সেগুলো উনি দেখবেন। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মন্ত্রিসভার পরিবর্তনটা এবং একই সঙ্গে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারটা, এটা যতটা না এটা পারফরমেন্স বেসড বা সরকার কি করতে চায় তার চেয়ে বড় আমার কাছে মনে হচ্ছে কি করে বিভিন্ন লোককে অ্যাকোমোডেট করতে হবে সেই জায়গাটাতে তারা বেশি দিয়েছেন। আমরা জানি যে হুমায়ুন কবির বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ, লন্ডন কানেকশন সূত্রে উনি একসময় ওনার সঙ্গে অনেক দিন ধরে উনি কাজ করছেন, সেটা একটা জায়গা। একই সঙ্গে শামা ওবায়েদ যেহেতু বিএনপির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটিতে দীর্ঘদিন ধরে আছেন, এখন পরিবর্তিত পরিস্থিতিতে শামা ওবায়েদকে এখান থেকে সরিয়েও দেওয়া যাচ্ছে না। সো এইসব কারণে আমার কাছে মিলে মনে হয় যে সমীকরণটা এরকম দাঁড়িয়ে গেছে। তবে আমি যেটা বলবো, এখানে একটা বিতর্ক যেটা উঠেছে সেটা হচ্ছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন হুমায়ুন কবিরের নাগরিকত্ব প্রশ্নে একটা কথা উঠেছে। এই বিষয়টা সরকারকে অবশ্যই এক্সপ্লেইন করতে হবে। ইয়েস অর নো, উনি কি ব্রিটিশ সিটিজেনশিপ ওনার আছে এখন নাকি নাই, আমরা এটা জানতে চাই। কারণ উনি ব্রিটিশ সিটিজেন ছিলেন, এটাতে নিয়ে কোনো সন্দেহ নাই, একদমই তাই। জি। কিন্তু উনি প্রতিমন্ত্রিত হওয়ার আগে উনি কি সেটা ছেড়েছেন নাকি ছাড়েননি? বাংলাদেশের নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী ওনার যদি ব্রিটিশ সিটিজেনশিপ থেকে থাকে, শুধু ব্রিটিশ না, অন্য যে কোনো সিটিজেনশিপ থাকলে উনি এখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা এমপি হতে পারবেন না। হুমায়ুন কবির কি ব্রিটিশ সিটিজেন আছেন নাকি নাই, আমরা এটার উত্তর জানতে চাই। জি, আজকে এই বিষয়ে একটা প্রশ্ন করা হয়েছিল এক সংবাদ সম্মেলনে, আপনি দেখেছেন নিশ্চয়ই সেই ফুটেজটিও। উনি আসলে প্রশ্নটির সরাসরি উত্তর দেননি, উনি বলেছেন উনি বাংলাদেশি, এই বিষয়ে কারো সন্দেহ থাকার উনি যে কথাটা বলেছেন, যেভাবে উনি উত্তর দিয়েছেন, এটা খুব অবান্তর কথা। জি, এটা আমি বলবো এটা একটা ফালতু কথা উনি মানে বলছেন আর কি। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কারণ উনি কথাটাকে ওইভাবেই বলেছেন যে কার এত জ্বালা। এখানে কার জ্বালার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আইনের। ধরেন জ্বালা আপনার আমার, নিয়ম কি? আপনি যদি বাংলাদেশের আইন অনুযায়ী থেকে থাকে যে আপনি ফরেন সিটিজেন হলে পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা হতে পারবেন না, এখানে তো জ্বালাটা কি আমার না আপনার না অন্য কারো, সেই প্রশ্ন আসবে কেন? নিয়ম প্রসঙ্গের প্রশ্ন এটি, তাই না? জি, আইন প্রসঙ্গের প্রশ্ন। কিন্তু উনি যেভাবে উত্তরটা দিয়েছেন, আমি ধরে নিচ্ছি, আমি ওনার উত্তরকে যদি অ্যানালিসিস করে নেই, আমি ধরে নিচ্ছি উনি এখনো ব্রিটিশ সিটিজেনশিপ ওনার আছে। কারণ উনি সরাসরি কোনো উত্তর দিয়ে উনি বলেননি যে না আমার নাই। যদি ওনার না থেকে থাকে উনি এটা ডিক্লেয়ার করুক যে আমার নাই, উনি তো সেটা বলেননি, উনি তো ঘুরিয়ে অন্য কথা বলছেন। তার মানে আমি ধরে নিচ্ছি যে ওনার আছে, উনি এখনো ব্রিটিশ সিটিজেন। জি, ধন্যবাদ আপনাকে আকবর হোসেন। আবারও আসবো প্রশ্ন নিয়ে। মাহবুব আজিজ, ওই যে মন্ত্রিপরিষদে দেখলাম যে এক ধরনের রদবদল হলো, যে প্রশ্ন আকবর হোসেনের কাছে রাখলাম যে একটা জায়গায় দুটি প্রতিমন্ত্রী কেন? আবার দেখেছি এরকমও আছে যে এক মন্ত্রণালয়ে সামলাচ্ছেন তিনজন, যেরকম আছে, আবার অন্য জায়গায় দেখতে পাচ্ছি তিনটা মন্ত্রণালয়ে একজন সামলাচ্ছে, কোনো জায়গায় আবার নানা রকম সিদ্ধান্তের জায়গা। এই জায়গাগুলিতে আসলে সরকারের সিদ্ধান্ত থেকে তাহলে সাধারণ মানুষের কাছে কি বার্তা আসে? মানে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মতামতের প্রয়োজনীয়তা কতখানি? দেখুন, মন্ত্রিসভায় ভারসাম্যহীনতার বেশ কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। যেমন আপনি একটি মন্ত্রণালয়ে, খাদ্য মন্ত্রণালয়ে সম্ভবত 6 মাসে বোধহয় 6 জনের পরিবর্তন হয়েছে। আবার যেটা আপনি বললেন যে এক মন্ত্রণালয়ে 3 জন, আবার উপদেষ্টাকে যুক্ত করলে কিন্তু সেখানে 4 জন হয়। আবার এক মন্ত্রীর হাতে 4টি বড় মন্ত্রণালয়ও আছে,
সড়ক সেতু যেই বিষয়গুলো, তো সব মিলিয়ে এটার ভারসাম্যের ক্ষেত্রে একটা প্রশ্ন তো থেকে যায়। আর এই মন্ত্রিসভাটি বাংলাদেশের ইতিহাসে 54-55 বছরের ইতিহাসে তৃতীয় বৃহত্তম মন্ত্রিসভা, যেটা আওয়ামী লীগের সর্বশেষ সরকারের সময় সবচেয়ে বড় ছিল। তার আগে 2001 সালে বিএনপি, এটা তৃতীয় সর্বোচ্চ মন্ত্রিসভা। তো 51 জন মন্ত্রী যদি থাকেন এবং আরও যদি উপদেষ্টা 12 জন হয়, সব কিছু মিলিয়ে যে প্রশাসনিক যে বিশাল বহর হয়ে দাঁড়ায়, সেটা আসলে কতখানি প্রয়োজন নিশ্চয়ই সরকার ভেবে দেখবে। যেহেতু সরকার বলা যায় যে তার কার্যকালের 10 ভাগের 1 ভাগ মাত্র সময় পার হয়েছে, 6 মাস, নানান রকম ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে তারা আছে এবং কিছু পরিকল্পনার অস্পষ্টতা তো দেখাই যাচ্ছে। যেটা আকবর ভাই বললেন যে সরাসরি এগুলো তো আইন কানুনের ব্যাপার, সংবিধানে স্পষ্ট বলা আছে যে আপনি বিদেশি নাগরিক হলে এখানে সংসদ সদস্য হতে পারবেন না, মন্ত্রী তো নয়ই। এবং ওই জায়গায় যখন প্রশ্ন করা হচ্ছে তখন বলা হচ্ছে জ্বালাকার। এটা যদি মন্ত্রীর ভাষা হয়ে যায় তাহলে আমরা যে বিগত আমলে সরকারের পররাষ্ট্রমন্ত্রী যখন এইভাবে কথা বলেন, আমরা কিন্তু বিগত আমলেও সরকারদের যারা দায়িত্বশীল মন্ত্রী ছিলেন তাদের মুখে কিন্তু বিরক্ত হবার পরে এরকম ভাষাই শুনেছি। আপনাকে বিরক্ত হলে কিন্তু চলবে না। যেই আইনের আওতায় আপনি দায়িত্ব পালন করছেন সেইটার সম্পূর্ণ মানে জবাবদিহিতার জায়গাটিকে কিন্তু আপনাকে স্পষ্ট করতে হবে এবং সেই জায়গায় বিরক্ত তো নয়, এবং আপনার সরকারের একটা জবাবদিহিতার প্রশ্নই এসে যায় যখন আরও একজন মন্ত্রী নাগরিকত্ব নিয়ে, দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা উঠেছে। আমাদের সরকাররা কিন্তু দেখা যায়, শুধু এই বর্তমান সরকার না, আগেও যখন অন্তর্বর্তীকালীন সরকার, আপনি দেখুন যে আলী রিয়াজ সাহেবকে নিয়ে সংবিধান যে পরিষদ করা হলো, সংবিধান কমিশনের প্রধান করা হলো, যার বাংলাদেশি নাগরিকত্বই নাই, ভোটার তালিকায় নাম নাই, তিনি বাংলাদেশের সংবিধান নতুন করে লেখার দায়িত্ব পেলেন। তো এই জায়গাগুলোতে সরকারের আরও প্রতিটি সরকারের আরও দায়িত্ববোধ দরকার। আর আপনি যেটা বললেন যে এই ধরনের ভারসাম্য, যেহেতু সরকার অনেক দিন পরে, প্রায় 17 বছরের একটা অনেক দূরত্বে দাঁড়িয়ে বিএনপি এসেছে, অনেক দিনের অনেক কর্মী নেতা তাদের অ্যাকোমোডেট করতে হচ্ছে, কিন্তু একই সাথে আপনি দেখুন যে গতকালকেই রোববারে যেই সংবাদ সম্মেলন করলেন বিরোধী দল, 11 দলীয় জোট বিরোধী দলের নেতা, সেখানে নেতার বাসায়, বাসভবনে, সেখানে কিন্তু নাহিদ ইসলাম সরাসরি বলেছেন যে এই 6 মাসে সরকার ব্যর্থ হয়েছে। এবং একটা ই-বুকও বের করেছে বিষয়, হ্যাঁ, তারা একটা ই-বুকও বের করেছে। এবং 5ই সেপ্টেম্বর তারা ঢাকা চট্টগ্রামে লং মার্চের ঘোষণা দিয়েছে এবং তারা এও ঘোষণা দিয়েছে যে অন্যান্য বিভাগীয় অঞ্চলে তারা লং মার্চ শেষে ঢাকায় মূল মহাসমাবেশ করতে যাচ্ছেন। তাদের দাবি কিন্তু দুটো, একটা হচ্ছে গণভোটের রায় কেন সরকার মানছে না, 2 নম্বর হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমান্তরালে সরকার কেন কাজ করছে না। এই দুইটাই দাবিতে কিন্তু তারা সংসদেও এই বহু কথা বলছে, বাইরেও কথা বলছে। এরকম একটা জায়গায় সরকারের কিন্তু তার রাজনীতি স্পষ্ট করা দরকার। এবং সেই জায়গায় যখন সরকার আজকে বলছেন যে মক্কা যেই ট্রিনিটি হতে যাচ্ছে চুক্তি, সেই ঐক্যে তারা যাবেন, এবং ঠিক আছে, এটা তো মুসলিম দেশ হিসেবে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে না যাওয়ার কোনো কারণ নাই, কিন্তু সেই সাথে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক, আপনার যুক্তরাষ্ট্রের সাথে মার্কিন যে চুক্তি হয়েছে, সেটা নিয়ে সরকার কিভাবে এটা অ্যাড্রেস করছে। যেহেতু সরকার, এই বর্তমান সরকার কিন্তু চুক্তিটি করেনি, সে উত্তরাধিকারী সূত্রে পেয়েছে। কাজে এই বড় বড় বার্নিং ইস্যুগুলো, যেটা আজকে আপনার আলোচনার মূল বিষয়, যে এই ভূ রাজনীতির যে প্রশ্নগুলো, সেটা সরকার কিভাবে ট্যাকল করবে, এটা কিন্তু বড় অগ্নি পরীক্ষা। তার একদম ধন্যবাদ আপনাকে এই বিষয়টি আনবার জন্য। আকবর হোসেন, এই প্রসঙ্গেই আপনাকে আসলে প্রশ্ন করতে চাই যে সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এই সিদ্ধান্তগুলো নিয়ে নানা রকম মতামত, বিশ্লেষণ সাধারণ মানুষ হচ্ছে। আমি আপনাকেও দেখি আপনি বেশ খোলামেলা বিশ্লেষণ করে কথা বলেন। সেই জায়গা থেকে জানতে চাই যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন ভারতের সঙ্গে কেমন, অথবা আমরা যে প্রশ্ন আসলে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ এখন কোনো পক্ষের হতে চায় না, বাংলাদেশ নিজেদের পররাষ্ট্রনীতিকে আরও উন্নত করতে চায় এবং সকল দেশের সঙ্গে মিলেই সামনের দিকে এগিয়ে চলতে চায়। কিন্তু ভারতের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন রয়ে গেছে এবং এটা নিয়ে সকলের চিন্তার জায়গাও আছে, যেহেতু আমাদের একটা বড় অংশের প্রতিবেশী ভারত, সেই জায়গা থেকে ভারতের সাথে আমাদের
পররাষ্ট্রনীতি আসলে কোন দিকে যাচ্ছে, এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে ব্যাখ্যা করতে চাইবেন? দেখুন, ফার্স্ট অফ অল ইন্ডিয়ার সঙ্গে আমাদের একটা প্রতিবেশী সুলভ সম্পর্ক লাগবে, এটাতে কোনো সংশয় সন্দেহ থাকার অবকাশ নেই বা থাকা উচিত না। এবং ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা হচ্ছে এটা ফর মিউচুয়াল ইন্টারেস্ট। এটা এমন না যে শুধু এটা বাংলাদেশেরই ভারতকে দরকার, ভারতেরও বাংলাদেশকে দরকার, জি, মানে প্রতিবেশী হলে যেরকম হয় আর কি। এবং আপনি শুধু এটা বাংলাদেশের ক্ষেত্রে নয়, পৃথিবীতে আপনি যতগুলো দেখবেন যে একটা বিগ নেইবারের পাশে যখন স্মল নেইবার্সরা থাকে, ছোট প্রতিবেশী, তাদের মধ্যে সম্পর্কটা অলওয়েজ তিক্ত হয়, আবার একটা ওয়ার্কিং রিলেশনশিপও থাকে। আপনি যদি দেখেন ইউএস এবং মেক্সিকোর সম্পর্ক কিন্তু অত ভালো না, তাই না? এবং কি আপনি ইউরোপে যদি দেখেন যে রাশিয়ান বর্ডারে যে সমস্ত ছোট দেশ আছে তাদের সঙ্গে কি রাশিয়ার সম্পর্ক ভালো? কিংবা একই সঙ্গে আপনি যদি দেখেন জার্মানির বর্ডারে যে সমস্ত দেশগুলো আছে তাদের সঙ্গে কি জার্মানির সম্পর্ক এখন ইউরোপীয় ইউনিয়ন হওয়ার পরে মাচ বেটার, কিন্তু একটা সময় সেটা ছিল না। সো এটা হয়। ইভেন চীনের বর্ডারে যেসব দেশ আছে তাদের সঙ্গে তো চীনের সম্পর্ক একটা সময় ভালো ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক চাই, শুধু আমরা চাইলে তো হবে না, ভারতও আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক চাই সেই জায়গাটাও দেখতে ওটা গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে আমাদের অর্থনৈতিক বাণিজ্যিক যে সম্পর্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে ভারত কি এতটুকু পেলেই খুশি বা এতটুকুই চায়, নাকি তারা এর চাইতে বেশি কিছু চায়? জি, সেই বেশি কিছুটা কি আমি যতদূর বুঝতে পারি সেটা হচ্ছে যে ভারত শুধু বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক এটাকে স্থাপন করে বা সেখানে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করে তারা হ্যাপি থাকতে চায় না। ভারতের বাংলাদেশের উপর যেটা চাওয়া সেটা হচ্ছে বাংলাদেশের উপরে তারা একটা পলিটিক্যাল কন্ট্রোল চায়। দে নিড এ পলিটিক্যাল অথরিটি ইন বাংলাদেশ, যা তাকে বাংলাদেশে তারা কন্ট্রোল করতে পারে। বাংলাদেশের ক্ষমতায় কে আসবে, কে যাবে, কিভাবে হবে, ক্ষমতার ছকগুলো কীভাবে হবে, এই জায়গাটার মধ্যে ভারতের একটা বড় সে তারা রাখতে চায়। কারণ ভারত যেটা হয়েছে, আপনি দেখুন 5ই আগস্টের পরে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকার বাংলাদেশে হয়েছে, এই সরকারকে আপনি পছন্দ করেন বা না করেন, মানে সেই সরকারের ব্যক্তিদের, কিন্তু ওই সরকারটা তৈরি হয়েছিল একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে। ওটা কোনো নির্বাচন দিয়েও হয় নাই, কোনো কিছু দিয়েও হয় না, জনগণের আকাঙ্ক্ষা হয়েছিল। তো সেই সরকারকে ভারত ব্র্যান্ডিং করলো এরা হচ্ছে উগ্রবাদীদের সরকার। দেখেছেন না ভারতের মিডিয়া, ভারতের এবং তারা বলছে যে এই সরকারের সঙ্গে তারা কোনো সম্পর্ক রাখবে না। আপনি দৃষ্টিভঙ্গিটা দেখেন, আপনি বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি হওয়া একটা সরকারকে ভারত বলছে এরা উগ্রবাদীদের সরকার, অথচ ভারত প্রতিনিয়ত তালেবানের মন্ত্রীদের সঙ্গে দিল্লিতে বসে বৈঠক করছে। এই তো কিছুদিন আগে তালেবানের ফরেন মিনিস্টার দিল্লিতে গিয়ে বৈঠক করলো, এবং সেই বৈঠকে তালেবানের ফরেন মিনিস্টারকে রিসিভ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হয়েছে। এবং সেই বৈঠকের পরে ইন্ডিয়া ঘোষণা করেছে তারা কাবুলে ফুল ফ্লেজেড তারা ডিপ্লোম্যাটিক মিশন চালু করবে। কিন্তু 24-এর পরে কিন্তু বাংলাদেশও তুরস্ক থেকে কেউ কেউ এসেছে, সেটা নিয়েও আলোচনা না, হচ্ছে। তুরস্ক আর আফগানিস্তান তো একই বিষয় না। তুরস্ক নেটোর মেম্বার, তাই না? তুরস্ক হচ্ছে যে মানে আপনি তুরস্কের সঙ্গে যদি আফগানিস্তানকে মেলান তাহলে তো হলো না। আফগানিস্তান ইজ নট রেকগনাইজড বাই দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। পশ্চিমের কোনো দেশে আফগানিস্তানকে স্বীকৃতি দেয়নি এখনো পর্যন্ত। হ্যাঁ, কিন্তু সেটা প্রশ্ন না, ভারত কার সঙ্গে সম্পর্ক রাখবে সেটা ভারতের বিষয়। তারা আফগানিস্তানের সঙ্গে রাখতে পারে, পাকিস্তানের সঙ্গে রাখতে পারে, পারবে না। কিন্তু তারা কি বাংলাদেশের ফরেন পলিসি কি হবে সেটা তো তারা ডিকটেট করতে পারে না, তাই না? আপনি বাংলাদেশ কি টার্কির সঙ্গে সম্পর্ক করবে, বাংলাদেশ কি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করবে, বাংলাদেশ কি চীনের সঙ্গে কিনা যাবে, এগুলো তো ভারত ডিকটেট করতে পারে না। কিন্তু আলটিমেটলি ভারত এটা চায় তারা এটাতে ডিকটেট করছে, কারণ বাংলাদেশ যে কোনো কিছুতে এঙ্গেজড হলে এটা ভারত তারা অনেক কিছুকে তারা সিকিউরিটি পার্সপেক্টিভে দেখে। ওয়েল, তারা দেখবেই, আমি তারা নিজেদের স্বার্থটা তারা দেখবে। সো আমি যেটা বলতে চাই যে এখানেই হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের চ্যালেঞ্জ, যে তারা একদিকে কিভাবে বিভিন্ন দিকে এঙ্গেজড হবে, অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কটা কিভাবে তারা এটাকে একটা ওয়ার্কিং রিলেশনশিপে নিয়ে যাবে। আমি মোটেও এটার পক্ষে না যে আমি ভারতের সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না, কিংবা আমি ভারতকে প্রতিনিয়ত একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, একটা হাইপ তৈরি করে আমি জিনিসটাকে সেখান থেকে পলিটিক্যাল বেনিফিট নেওয়ার চেষ্টা করব, আমি এটার পক্ষে না। আমি আমার পররাষ্ট্র নীতিকে বা ভারতের সঙ্গে সম্পর্ককে বা অন্য দেশের সম্পর্ককে আমি এটার বাস্তবতা নিরিখে বিচার করার পক্ষপাতী। একদম, ধন্যবাদ আপনাকে। একটি প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই, যে এই যে সৌদির সঙ্গে যেই মক্কা প্রতিরক্ষা মানে চুক্তি হচ্ছে, শুধু সৌদির সঙ্গে না, এই চুক্তিতে যে বাংলাদেশ আগ্রহী,
এইটা আসলে মানে এটি একটি নিরাপত্তা চুক্তি, এই চুক্তিতে যে বাংলাদেশ আগ্রহী সেই জায়গা থেকে বাংলাদেশের আগ্রহী হওয়ার বিষয়টা কতখানি সঠিক, অথবা এখানে কি আমাদের আরও ভেবে দেখবার বিষয় আছে কিনা? বাংলাদেশের ভূরাজনীতি নিয়ে সরকার যখন এত তৎপর, তখন বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিগুলো কেমন, কি পরিস্থিতিতে বাংলাদেশ আছে, সেই জায়গাটা চিন্তার বিষয় কিনা এখন? জি, এই জায়গাটিতে আসবার আগের প্রসঙ্গে আমি কয়েকটি সামান্য মন্তব্য করতে চাচ্ছি। বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের যে রাজনীতির প্রসঙ্গটি নিয়ে ভাই যেমনটি বললেন যে ভারত এখানে প্রভাব বিস্তার করতে চেয়েছে, সরকার কিভাবে চলবে, তাদের পররাষ্ট্রনীতি কিভাবে হবে ইত্যাদি। তো সরকার নিয়ন্ত্রণের চেষ্টা শুধু কি ভারত একা করে? যুক্তরাষ্ট্র, চীন অথবা অন্যান্য বৃহৎ শক্তিগুলো বিভিন্ন দেশে। কাজেই এই যে সরকারের যে নিয়ন্ত্রণ করবার চেষ্টা অথবা পররাষ্ট্রনীতিকে তাদের স্ব রাষ্ট্রের অনুকূলে নেবার যে একটা চেষ্টার কথা বলা হচ্ছে, সেই জায়গাটিতে এটা কিন্তু এক ধরনের সেই তথাকথিত ভারত বিরোধিতা হয়ে গেল, যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, যেই স্লোগান আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুনেছি। তো এই যে স্লোগান, এবং আপনি যখন দেখবেন যে 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যা হয়েছে অনেক ক্ষেত্রেই একটা অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশের পৃষ্ঠপোষকতায় ডানপন্থী সাম্প্রদায়িক শক্তিরা যেভাবে মাজার ভেঙেছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙেছে, মুক্তিযুদ্ধের যে ইতিহাস নিয়ে কুতর্ক নামিয়েছে, 50 সালে চলে গেছে, 47 সালে চলে গেছে, পাকিস্তানের যে জাতির জনক তার জন্মদিন পালন করতে শুরু করেছে, কবর থেকে প্রয়াত ব্যক্তিকে তুলে সেখানে আবার মারা হয়েছে ইত্যাদি। এইগুলো কি এখানে ডানপন্থার সম্প্রসারণকে দেখায়নি? এবং সেই ক্ষেত্রে যদি ভারত উদ্বিগ্ন হয়, সেটা কি আপনি ভারতকে দোষ দেবেন? এখন এটা বলছি দেখে আপনি আমাকে ভারতীয় দালাল বলতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আমি যখন দেখি যে শুভেন্দু বাবু পশ্চিমবঙ্গে বিজয়ী হবার পর মুসলিমদের উপরে থ্রেট করেন, তখন কিন্তু আমাদের এখানেও শুভেন্দু চৌধুরীরা এই একই সাম্প্রদায়িক রাজনীতি করতে চেষ্টা করেন। অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতি কিন্তু সব জায়গায় আছে। শুভেন্দু বাবুর ওই হুমকি যেমন অযৌক্তিক, অন্যায়, ঠিক একইভাবে আমাদের এখানেও কিন্তু শুভেন্দু চৌধুরীরা যখন এই হুমকি দেন, সেটাও কিন্তু একইভাবে অন্যায়। আপনি বৃহৎ শক্তির সঙ্গে যখন আপনি বিভিন্ন ভূ রাজনৈতিক সম্পর্ক তৈরি করবেন, সেখানে কিন্তু আপনি শুধু একটি বৃহৎ শক্তিকে আপনি অঙ্গুলি প্রদর্শন করবেন কি কারণে? আপনি যখন দেখছেন আজকে যখন ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে বড় কাঁটা কোনটি? শেখ হাসিনার প্রত্যাবর্তন। তো শেখ হাসিনাকে কি ভারত জোর করে নিয়ে গেছিল নাকি? আপনি এখন আমরা যখন কথা বলছি যে সরকারের একটি অংশ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে না দিলে, বিশেষ করে বিরোধী দল দাবি করছে যে শেখ হাসিনাকে না পর্যন্ত কোনো ভারতের সাথে কোনো ডায়লগ নাই। তাহলে তখন যদি প্রশ্ন উঠে এরকম যে ভারত কি শেখ হাসিনাকে এখান থেকে জোর করে ধরে নিয়ে গেছিল, নাকি ভারতে গিয়ে আমরা ফেলে দিয়ে আসলাম, না কোন প্রেক্ষিতে নিয়ে আসলো? এগুলো তো ইতিহাসের একটি অধ্যায়। এখনো তো আমরা কিছুই জানি না কোন প্রেক্ষিতে, কোন পরিস্থিতিতে তৎকালীন সরকার বা সেনাবাহিনী সবাই মিলে এই কাজটি করেছে। এবং সেই জায়গায় আমরা যদি আমাদের আভ্যন্তরীণ সমস্যা ভারতের উপরে চাপিয়ে দিতে চাই, সেটা কি খুব যুক্তিসঙ্গত হবে? আমরা যখন ফৌজদারি আইন, আমাদের এখানে আভ্যন্তরীণ সংকট ঘটেছে, এইখানে খুন হয়েছে, এইখানে হত্যা হয়েছে, সেই বিচার তো আমাদের দেশীয় আইনে হবে। সেটা ভারতের উপরে চাপিয়ে দিব কেন আমরা? একই সাথে শুধুমাত্র আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এত আলোচনা, আমরা কেন উল্টো আমন্ত্রণ জানাচ্ছি না ভারতের প্রধানমন্ত্রী? সেই জায়গাতে তো আমাদের কূটনৈতিক পারদর্শিতা দেখা যেত, সেই জায়গায় কিন্তু আমরা দেখছি না। আমরা শুধু যাব করছি কেন? আমরা তো ফিরতি তাকেও দাওয়াত দিতে পারি গিয়ে। এবং এই জায়গায় আমাদের শুধুমাত্র এই যাওয়া আসা বা শেখ হাসিনার প্রত্যাবর্তন একটি প্রসঙ্গ মাত্র। শেখ হাসিনা না এলেই বা এলেই আমাদের বাংলাদেশের যে আগামী দিনের ভবিষ্যৎ খুব বেশি কি এদিক ওদিক হবে? একদম। আপনার কাছে করা প্রশ্নের উত্তরটি নিব। এই প্রসঙ্গে যেহেতু একটু আকবর হোসেনের কাছ থেকে আসি, যে প্রশ্ন রাখলেন আপনার সহ আলোচক, বললেন যে বাংলাদেশের ভূরাজনৈতিক যেই অবস্থা এখন, সেখান থেকে ভারতে যাওয়া না যাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বা দেশের পক্ষ থেকে যে বার্তাগুলো আসছে সেগুলো এখনও ধোঁয়াশা। একটু পরিষ্কার হতে চাই যে এই ধোঁয়াশাগুলো কেন? শুধুমাত্র শেখ হাসিনা ইস্যুতে সরকার যা অবস্থান নিতে চাচ্ছে কিনা, নাকি এর পাশাপাশি আরও অন্য কোনো কারণও আছে? কেন এই সফরটি এই ডিলেমায় আছে? আচ্ছা, আমি প্রথম কথা বলি যে ভারতে প্রধানমন্ত্রী যাবেন না শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত, এটা কিন্তু বিরোধী দল বলছে না, এটা সরকার বলছে। এটা সরকারের পররাষ্ট্র
এখন যিনি প্রতিমন্ত্রী উপদেষ্টা তিনি বলেছেন, সরকারের মুখপাত্র যিনি তারা বলেছেন আর কি। এটা বিরোধী দল বলছেন, এবং সরকার যাবে কি যাবে না ইটস নট আপ টু দ্য বিরোধী, হ্যাঁ, এটা সরকারের ব্যাপার। জি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্কটা এটা তো ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি আপনার ঠিক আছে, শেখ হাসিনাকে আপনি কিভাবে ফেরত দিবেন বা কিভাবে দেবেন না, আপনি যখন তাকে ফেরত চাওয়ার কথা যখন বলা হচ্ছে, বাংলাদেশ তো একটা এক্সট্রাডিশন ট্রিটি ভারতের সঙ্গে আছে। সো বাংলাদেশ এখন, ভারত তো স্বীকার করছে যে হ্যাঁ উনি আমাদের জিম্মায় আছেন, এবং উনি যে ভারতে আশ্রয় চেয়েছেন আফটার 5th of August, এটা কিন্তু ইন্ডিয়ান ফরেন মিনিস্টার, বর্তমান ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর, তিনি পার্লামেন্টে বলেছেন, এই যে গত 6 অগস্ট তিনি পার্লামেন্টে বলেছেন যে শেখ হাসিনা আমাদেরকে খুবই স্বল্প সময়ে দিয়েছেন, খুবই স্বল্প সময়ে তিনি ভারতে আসতে চেয়েছেন এবং এটা আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়েছে। পার্লামেন্টে বলেছেন, এটা এমন না যে বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে দিয়ে এসছেন, শেখ হাসিনা হার্সেলফ উনি চেয়েছেন। এটা পার্লামেন্টে, ভারতের পার্লামেন্টে এস জয়শঙ্কর বলেছেন, 6 তারিখে BBC ওয়ার্ল্ড সার্ভিসের রিপোর্টে আছে। জি। আচ্ছা, এখন তার মানে উনি ওখানে যেহেতু আছেন, এখন ওনার যেহেতু এখানে কনভিকশন হয়েছে, ঠিক আছে, বাংলাদেশ গভর্নমেন্ট তাকে চাচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট যদি তাকে চায়, ভারত যদি তাকে হ্যান্ডওভার করতে না পারে, ভারতের যদি সেখানে কোনো রাজনৈতিক ব্যাপার স্যাপার থাকে, সেটা ভারত এই সরকারের সঙ্গে সর্ট আউট করতে পারে। কিন্তু একটা জিনিস আমি মনে করি যে হ্যাঁ, আমি এই বিষয়টা নিয়ে মাহবুব ভাইয়ের সঙ্গে আমি একমত যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে দুইটা দেশের মধ্যে সম্পর্ক স্টলড হয়ে যেতে পারে না, মানে থমকে যেতে পারে না। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ ভারত সম্পর্ক থমকেও যায়নি। হ্যাঁ, ওই ইস্যুটা নিয়ে শেখ হাসিনা হচ্ছে বিএনপির কাছে একটা রেড লাইন। বিশেষ করে এই পরিস্থিতি তো ছিল না, এই পরিস্থিতিটা হয়েছে 5ই অগস্টের ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সটাকে কেন্দ্র করে। তাহলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনুকূল পরিবেশ এখন নয়, তাহলে এটা কেন বলা হচ্ছে? অনুকূল পরিবেশ না বলতে তারা চায়, মানে আমি যতদূর বুঝতে পারছি সরকার যেটা চায় যে ইন্ডিয়া বাংলাদেশকে অ্যাশিওর করবে যে হ্যাঁ যা কিছু হবে সেটা আইন অনুযায়ী ডিপ্লোম্যাটিক ওয়েতে আমরা সেটা সলিউশন করব। এবং এখন যে একটা হিটেড অবস্থা তৈরি হয়েছে 5ই অগস্টকে কেন্দ্র করে, তো এই অবস্থায় হয়তো সরকার এখানে ভিজিটটা করতে চাচ্ছে না আর কি। ইন্ডিয়া যদি তাকে ফ্যাসিলিটেট না করতো তাহলে তো এই পরিস্থিতি তৈরি হতো না। আমার ধারণা প্রধানমন্ত্রী ঠিকই যেতেন। আচ্ছা, এখন যেহেতু ওইটাকে কেন্দ্র করে বাংলাদেশের ভেতরে একটা আবার একটা সমালোচনা বলুন বা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আবার মাথাচাড়া দিয়ে উঠুন বলুন, যা কিছু বলুন, সেটা তৈরি হয়েছে। এখন এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাদেরকে তো সেটা মাথায় রাখতে হবে। আবার এটাও ঠিক যে ফরেন পলিসি সবসময় মানে পপুলার সেন্টিমেন্ট দিয়ে এটা হয় না, যেমন বিবেচনা করা যায়, বিবেচনা করা যাবে না। তো এই জন্য এই জায়গাটাতে তৈরি হয়েছে। যদি 5ই অগস্টের এই ঘটনাটা না ঘটতো শেখ হাসিনার প্রেস কনফারেন্স, তাহলে আমার ধারণা যে এটা নিয়ে আর কোনো প্রবলেম হতো না। আপনার কি ধারণা যে প্রধানমন্ত্রী তারেক রহমান কি তাহলে সহসাই ভারত সফর করবেন? সহসা করবেন কিনা এটা বলা মুশকিল, কিন্তু ভারত সফর তো উনি করবেনই। হ্যাঁ, কিন্তু বলা হচ্ছে যে মানে এই খুব দেরি হয়ে যাবে, যেরকম আমরা শুনছি ভারতের বিভিন্ন জায়গা থেকেও বলা হচ্ছে। মানে এটা আমি বুঝতে পারছি না দেরি হবে কেন। মানে ডিপ্লোম্যাসিতে আপনার হয় কি, আমি আপনাকে বলি যে যখন ধরুন ব্যাপারটা যদি এরকম হয়, আমি আপনাকে আমার বাসায় ইনভাইট করলাম যে আমার বাসায় আপনার ডিনার, এবং আমি বললাম যে আপনি যদি 8টার মধ্যে না আসেন আমি কিন্তু ডিনার সার্ভ করবো না। ব্যাপারটা এরকম হয়ে গেল না? নরমালি কূটনীতিতে দুটো বিষয় হয়। তাহলে যে প্রশ্ন মাহবুব আজিজ করলেন যে আমরা কেন ভারতের প্রধানমন্ত্রীকে, আচ্ছা আমি বলি কূটনীতিতে দুটো বিষয় হয়। কি হয়, একটা হচ্ছে যখন একটা সরকার একটা দেশ আরেকটা দেশের সরকার প্রধানকে বা রাষ্ট্রপ্রধানকে ইনভাইট করে, নরমালি বলা হয় যে আপনার সুবিধাজনক সময়ে আপনি সফর করবেন। চিঠিগুলো ওই ভাষাতেই লেখা হয়, আপনার সুবিধাজনক সময়ে। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি কোনো স্পেশাল ইভেন্টকে কেন্দ্র করে হয় তখন সেটা করতে পারে। এখন ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইনভাইট করেছে, ফাইন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সময় অনুযায়ী যেতে পারেন, কিন্তু এটা যে এখনই হতে হবে, এই মাসেই হতে হবে বা আগামী মাসে হতে হবে, এই তাড়াহুড়ো ভারতের কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন কিন্তু ভারতে যাওয়া বা না যাওয়া নিয়ে না। হ্যাঁ, এই সরকার কিন্তু বলে নাই যে আসলে বাংলাদেশে তো পররাষ্ট্রনীতিতে একটু ভিন্নভাবে এখন তারা কিন্তু বলেনি যে আমরা ভারত সফরে যাব না। এটা কি বলেছে একবারও? বলেনি। আরেকটা কথা হচ্ছে যে এত দেরি হবে কেন, এরকম একটা কথা বলা হচ্ছে ভারতের পক্ষ থেকে। আপনি দেখুন যে দুই পক্ষেই যেই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে, বিশেষ করে ভারতের যে ফটোকার্ড আমরা দেখি, কারা এইসব কথাবার্তা বলে,
এটাকে ভারতের কোনো সরকারি বক্তব্য ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অমুক তারিখ থেকে অমুক তারিখের মধ্যে আসতে হবে, না হলে আর সাক্ষাৎ পাওয়া যাবে না, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে বিনা স্বীকৃতি কিংবা অবসরপ্রাপ্ত বিভিন্ন কূটনীতিকদের মাধ্যমে এবং কোনো সোর্স ছাড়া। কিন্তু আপনি দেখুন আমাদের যে চিফ হুইপ বিরোধী দলের নাহিদ ইসলাম সাহেবের একটি উক্তি আছে এরকম যে শেখ হাসিনাকে না দেওয়া পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যেতে পারবেন না। যেই কারণে আমি বললাম যে বিরোধী দলের এইটা দাবি। বিরোধী দলের নেতারা বারবার এই কথাগুলো বলছেন। আমাদের সরকার বরং বিশেষ করে প্রধানমন্ত্রী সরাসরি কিন্তু কখনোই এই ধরনের কোনো মন্তব্য করেন নাই যে আমরা যেতে পারবো না বা আমাদের শত্রু দেশ ইত্যাদি, এই ধরনের কোনো কথা সরকারি উচ্চ মহল থেকে বলা হয় নাই। আরেকটা ব্যাপার আপনি দেখুন যে এই যে দক্ষিণপন্থী দেশগুলো, ডানপন্থী দেশগুলো, পাকিস্তান, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, ইরাক, সৌদি আরব, এদের যে অগণতান্ত্রিক পরিবেশ এবং এখানে যে উগ্রবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে আছে, সেই জায়গাতে বাংলাদেশ কেন পঙ্ক্তিভুক্ত হওয়ার দরকার? এবং এইটা কিন্তু বাংলাদেশকে অবশ্যই ভাবতে হবে। যেই চুক্তির কথা আপনি বলছেন যে মক্কা চুক্তি, সেইখানে বাংলাদেশ যদি যায় তার চাইতে আরো অনেক বেশি জরুরি হবে বাংলাদেশ সার্ককে পুনরুজ্জীবিত করতে পারে। কারণ আমাদের এই যে বাংলাদেশের লাভবান হবে, বাংলাদেশের সবচেয়ে বেশি লাভবান হবে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক করলে। এই সৌদি আরবের সাথে এই প্রতিরক্ষা চুক্তি করে বাংলাদেশের লাভটা কি? বাংলাদেশ কার সঙ্গে যুদ্ধ করতে যাবে? আর সবচেয়ে আরেকটি বড় কথা হচ্ছে কি, আপনি ধরেন একটা মূল সমস্যাকে পাশ কাটিয়ে যদি ছোট ছোট সমস্যাকে নিয়ে আমরা কথা বলি, আজকে আমাদের জ্বালানি সমস্যা, আমাদের বাণিজ্য ঘাটতি, আমাদের বিদ্যুৎ নাই, আমাদের নানান রকমের সংকট, চিকিৎসা সংকটে আমাদের, আপনি দেখুন ভিসা ওপেন করার সাথে সাথে মানুষের বিশাল লাইন দিচ্ছে। আপনি সারাদিন রাজপথে স্লোগান দিচ্ছেন দিল্লি না ঢাকা, আর আপনি 3 দিন ধরে রাস্তায় দাঁড়িয়ে আছেন ভারত যাবেন বলে। অর্থাৎ এই বাস্তবতা, সত্য বাস্তবতাগুলো লুকিয়ে রাখার তো দরকার নাই। আপনি যখন আপনার দরজা জানালা বন্ধ করে দিবেন, আপনি একা বাস করতে পারবেন না, আপনার প্রতিবেশীর কাছে আপনাকে প্রথমে যেতে হবে। বাংলাদেশকেও সেই রকম একটা ম্যাচিউর সিদ্ধান্ত নিতে হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের লজিক্যাল জায়গাটিতে বাংলাদেশ যেরকম দৃঢ় থাকবে, কিন্তু এটাকে ধনুর্ভঙ্গ পণ করবার কিছু নাই। এটা তার জায়গায় তাকে রেখে বাংলাদেশের আইন কানুনের মাধ্যমে বিচারের ব্যবস্থা ধারাবাহিকভাবে রেখে বাংলাদেশের উচিত অনতি বিলম্বে পাল্টা দাওয়াত দিয়ে দেওয়া যে ভারতের প্রধানমন্ত্রীও কবে আসবেন এবং সমমর্যাদায় পরস্পরের সাথে কূটনৈতিক আচরণ করা। জি, ধন্যবাদ আপনাকে মাহবুব। আগ্রহ হোসেন, একটু ওই প্রসঙ্গে যেতে চাই যে মক্কা প্রতিরক্ষা জোটে যেতে আগ্রহী ঢাকা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন এই কথা। সেই জায়গাতে আসলে আমরা এখানে এই পুরো বিষয়টাকে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবেন। প্রথম কথা, বাংলাদেশ কোনো কূটনৈতিক দরজা কারোর সঙ্গে বন্ধ করে নাই, একেবারেই করে নাই। দ্বিতীয় কথা হচ্ছে উগ্রপন্থা বা দক্ষিণপন্থা শুধু মুসলিম হলেই যে তাদেরকে উগ্রপন্থা আর দক্ষিণপন্থা হবে ব্যাপারটা তা না। পৃথিবীতে এখন যে কয়েকটা উগ্রপন্থী দেশ আছে যারা সরকারের থেকে পারসিকিউট করছে অন্য ধর্মের, অন্য মতের লোকদের, ভারত তার মধ্যে এখন টপ অবস্থানে আছে। আচ্ছা, এরপর সৌদি বা টার্কি বা পাকিস্তানের যে জোট, এটার সঙ্গে বাংলাদেশ যাবে কি যাবে না, এটার সঙ্গে অনেক কিছু জড়িত আছে। বাংলাদেশ চাইলেই যে এই জোটে ঢুকতে পারবে ব্যাপারটা তা না। সৌদি, টার্কি এবং পাকিস্তানের মধ্যে জোট হওয়ার একটা বড় রিজন হচ্ছে, দেখুন, পাকিস্তান মুসলিম ওয়ার্ল্ডের একমাত্র পারমাণবিক বোমা তাদের আছে আর কি, পরমাণু অস্ত্রধারী। তুরস্ক তাদের মিলিটারি হার্ডওয়্যার তারা ভালো করছে এবং তুরস্ক নেটোর মেম্বার, মুসলিম নেটো মেম্বার। এবং সৌদি তাদের হিউজ তাদের পয়সাপাতি আছে। সো এদিকে সৌদির টাকা, তুরস্কের টেকনোলজি, পাকিস্তানের পরমাণু, সব কিছু মিলিয়ে একটা জোট সেখানে হয়েছে। কারণ সৌদি এখন চায় না যে আমেরিকার উপর অনেক বেশি নির্ভর করতে, তাদের সিকিউরিটির জন্য বা অন্য কিছুর জন্য। যদিও এই চুক্তিটাকে ট্রাম্প ওয়েলকাম জানিয়েছেন। এখন বাংলাদেশকে এখানে যদি এই জোট আমন্ত্রণ জানাতে চায়, বিশেষ করে এখানে টার্কির একটা ইন্টারেস্ট আছে, সৌদিও হয়তো সেটা চাইবে কোনো একটা সময়ে। তারা চায় বাংলাদেশে যেহেতু একটা মানে সক্ষমতা আছে, বাংলাদেশ ওয়ার্ল্ড পিস কিপিংয়ে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে, সো বাংলাদেশ সেখানে অন্য কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারে কিনা। কিন্তু চাইলেই যে বাংলাদেশ পারবে কিনা এটা কিন্তু এখনও সার্টেন না। কিন্তু এইখানে ব্যাপার হচ্ছে, সৌদি যদি বাংলাদেশকে ফর্মালি রিকোয়েস্ট করে, তাহলে সেই রিকোয়েস্ট বাংলাদেশের জন্য ডিনাই করাটা খুব কঠিন হবে। কেন কঠিন হবে? দেখুন, মুসলিমদের যে হোলি সাইটসগুলো আছে, মক্কা, মদিনা এবং আরও যেগুলো সৌদি আরবে যেগুলো আছে, এগুলোর কাস্টোডিয়ান হচ্ছে সৌদি। এবং এগুলোর প্রোটেকশনের জন্য ভবিষ্যতে বা যে কোনো বিষয়ের জন্য
বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে আনকন্ডিশনালভাবে থাকবে একদম। এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের যে ইন্টারেস্ট হেভিলি ইনভলভড, সেই জায়গাটা আমাদের তো এনার্জির হ্যাঁ। ইনভলভমেন্ট আছে, আমাদের একটা নানা রকম প্রবাসী সংযোগ আছে, শ্রমিকরা সেই আছে, জায়গাটাতেও অনেক একটা কিছু আছে। ভাববার So, বিষয় রয়েছে। এটা বাংলাদেশ চাইলে এটা ইগনোর করতে পারবে না। এটা এমন না যে ডিপ্লোমেসি আমি জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিলাম, ব্যাপারটা ওরকম না। ধন্যবাদ মাহবুব আজিজ। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে ভাই যেমনটি বললেন যে উগ্রবাদ শুধু ইসলামিক রাষ্ট্রই হয় না, ব্যাপারটা ইসলাম বা হিন্দু ধর্মের না। আমি যে দেশগুলোর নাম বলেছি একটা তো গণতান্ত্রিক নির্বাচিত দল ক্ষমতায় নেই। ভারতে গত 70 বছর ধরে অনির্বাচিত কোনো সরকারই আসেনি, কাজে ভারত একটি গণতান্ত্রিক দেশ। সেইখানে তারা ভোট দিয়ে তাদের কোন সম্প্রদায়কে নির্বাচন করছে সেইটা আলাদা বিবেচনার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, এই প্রসঙ্গে আমি বলতে চাই যে গরিবের বউ সবার ভাবি হয়। আপনি দেখুন সৌদি আরবের সাথে আমরা যখন বলবো আমাদের তো সৌদি আরব ছাড়া গত্যন্তর নাই, আমাদের তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করা ছাড়া আমাদের যাওয়ার কোনো উপায় নাই, আমাদের তো ভারত ছাড়া যাওয়ার কোনো উপায় নাই, আমাদের তো পাকিস্তানি শিক্ষামন্ত্রী চলে গেছেন পাকিস্তানের উচ্চশিক্ষার ব্যাপারে গবেষণা করতে। অর্থাৎ আমাদের সব দেশের সাথে আমরা গরিবের বউ হয়ে যাই। কাজেই আমাদেরকে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে যে আমাদের স্বার্থ এইটুকু, ভাই আমাদের সব জায়গায় আমাদের শ্রমিক পাঠাবো। আমরা তো আমাদের শিক্ষা ব্যবস্থাকেই নষ্ট করে দিয়েছি, কারণ আমরা এখন শ্রমিক উৎপাদন করি। আচ্ছা যাই হোক, এই পর্যন্তই থাক। আমরা সেটা বলতে চাচ্ছি যে আমাদের নিজেদের দেশের সম্মান এবং মর্যাদা আমাদেরকেই রক্ষা করতে হবে, কারো কাছে আমাদের নতজানু হওয়ার দরকার নেই। বাংলাদেশ কিন্তু অলরেডি সৌদির সঙ্গে একটা জোটে আছে, যে নেভাল জোট, যেটা মানে যেটা রেড সি, লোহিত সাগরকে প্রোটেক্ট করার জন্য অলরেডি বাংলাদেশ এখানে যোগ সার্কের দিয়েছে। সাথেও আছে, আমাদের বাংলাদেশে বহু সবকিছু মিলিয়ে জোটে আছে। ধন্যবাদ আপনাদের দুইজন।